2001 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের প্রচার এবং গণসংযোগের মাধ্যমে জাতীয় রাজনীতির হাতে করি। ফ্যাসিস্ট, ভোট চোর, নিশিরাতের যে সরকার, এই সরকারের আমলে আমি 6 বার কারান্তরীণ হয়েছি। সাধারণভাবে বাংলাদেশে যেই পরিবারটি জীবনযাপন করে সেটি হলো জিয়া পরিবার। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জামাই আরাফাত রহমান কুকু কিংবা পিনু তারা পড়তো। একসময় হয়তো বা এই ইতিহাস হয়তো একসময় বাংলাদেশের মানুষ জানবে তারেক রহমানের জামা আসলে খুব বেশি নাই। পালিয়ে যে গিয়েছেন, ওনার 832 ভরি স্বর্ণ পাওয়া যায় বিভিন্ন লকারে। ইলেকশনের অনেক আগে আমি সোশ্যাল মিডিয়াতে আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেটি হলো আমরা ইবো মোরালেসের নাম শুনেছি, হোসেন মনিকার নাম শুনেছি। তারা অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করতো, কিন্তু তার চেয়েও আরো অনেক সাধারণভাবে বাংলাদেশে যেই পরিবারটি জীবনযাপন করে সেটি হলো জিয়া পরিবার। আপনি দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন শাহাদাত বরণ করলেন, তখন কিন্তু বাংলাদেশের মানুষ সবাই জানে ওনার একটা বাসা, একটা ভাঙা সুটকেস ছাড়া কিন্তু কোনো কিছুই পাওয়া যায়নি। ইভেন জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, একজন সেক্টর কমান্ডার ছিলেন, 3 বাহিনী প্রধান ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু ওনার নামে কিন্তু ঢাকা শহরে কিংবা কোথাও কিন্তু 1 গন্ডা জমি কিন্তু কোথাও নাই, 1% জমি কিন্তু নাই। তারই সুযোগ্য সহধর্মিনী আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া, ওনারও কিন্তু আমরা দেখি যে পালিয়ে যে গিয়েছেন, ওনার 832 ভরি স্বর্ণ পাওয়া যায় বিভিন্ন লকারে। উনি কত ভরি স্বর্ণ নিয়ে পালিয়েছেন তা কিন্তু আমরা জানি না, কিন্তু আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়ার 1 ভরি স্বর্ণর ইতিহাস কি কেউ কি জানতে পেরেছে? ওনার কি কোথাও 1% জমি কোথাও আছে? নাই। আমাদের বর্তমানে যে রাষ্ট্রনায়ক, আমাদের সকলের, বাংলাদেশের সকলের আশা আকাঙ্ক্ষার মূর্তিবদ্ধিক জনাব তারেক রহমান, এই ক্যাবিনেটের একমাত্র সবচেয়ে গরিব মেম্বার কিন্তু উনি। বর্তমানে যে মন্ত্রিসভা রয়েছে, এই মন্ত্রিসভার সবচেয়ে গরিব মন্ত্রী কিন্তু তারেক রহমান নিজে, এবং উনি যে সাধারণ জীবনযাপন করেন, একদম কিন্তু সাধারণ জীবনযাপন। ইতিমধ্যে আপনি দেখেছেন ওনার যে গায়ের যে জামাটি, সাদা জামা, এটা আসলে এখন হয়তো জানা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন মারা গিয়েছিলেন, মারা যাওয়ার আগে তো আর কেউ জানতে পারতো না যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জামাই আরাফাত রহমান কুকু কিংবা পিনু তারা পড়তো। একসময় হয়তো বা এই ইতিহাস হয়তো একসময় বাংলাদেশের মানুষ জানবে তারেক রহমানের জামা আসলে খুব বেশি নাই। উনি খুবই সাধারণভাবে জীবনযাপন করেন, অনাড়ম্বর জীবনযাপন করেন, এবং ভোগবাদ এবং বিলাসবাদের বিরুদ্ধে মানুষের মুখে হাসি ফোটানোর যে রাজনীতি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, খালেদা জিয়া যে রাজনীতি ধারণ করত, আমাদের নেতা যারা তারেক রহমান সেই রাজনীতি শতভাগ ধারণ করেন, পালন করেন। এবং শুধু উনি নিজেই ধারণ করেন না, উনি কিন্তু ওনার আশেপাশে যারা মন্ত্রিসভা রয়েছেন তাদের কাছেও কিন্তু উনি পাংচুয়ালিটি, ডিসিপ্লিন এবং অনাড়ম্বর জীবনযাপন করার আহ্বান কিন্তু উনি সবসময় কিন্তু রাখেন। আমরা বিভিন্ন মন্ত্রীদের বক্তব্যে, বিভিন্ন সাংবাদিকদের কোড আন করে আমরা কিন্তু জানতে পারছি বাংলাদেশের মানুষ ওনার যে প্ল্যান রয়েছে, ওনার যে স্বপ্ন রয়েছে। আমি আরেকটি কথা বলবো, এটি হলো, আমি প্রায় এই কথাটাই বলি যে আজরাইলের কঠিন থাবা আমাদের নেতা জনাব তারেক রহমানকে আগামী 2 দশক যদি কোনোভাবে যে না ছুতে পারে, বিশ্বের রাজনীতির ইতিহাসে জনাব তারেক রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 1990 দশকের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলন, 2007 সালের সরকার বিরোধী যে 111-এর যে সরকার ছিল, মহিউদ্দিন ফখরুদ্দিন বিরোধী যে আন্দোলন, এবং সর্বশেষ ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ জুলাই এবং আগস্টে যে আন্দোলন হয়েছে, প্রত্যেকটি আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রেখেছে। আমি ছাত্রদল প্রত্যেকটি জিনিসের যেরকম জন্ম রয়েছে, বিকাশ রয়েছে এবং পতন রয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গণতান্ত্রিক মোতাবেক 2 বছর পর পর হওয়ার নিয়ম। জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। কমিটি গঠনের 2টি প্রক্রিয়া রয়েছে, একটি হলো হাইকমান্ডের সুচিন্তিত সিদ্ধান্তের মাধ্যমে, কিংবা তৃণমূলে যারা আমাদের ডেলিগেটস রয়েছে, বিভিন্ন অধীনস্থ, সেন্ট্রালের অধীনস্থ যেসব জেলা ইউনিটের নেতৃবৃন্দ রয়েছে, তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাইয়ের সুযোগ রয়েছে। আমি আশা করি জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত সফলতার সহিত যে কমিটিটি রয়েছে বর্তমানে, এটি অত্যন্ত সফলতার সহিত তাদের কার্যক্রম সম্পন্ন করেছে, এবং গঠনতন্ত্র মোতাবেক 2 বছর তাদের মেয়াদ শেষ হয়েছে। আমি আশা করব অতি শীঘ্রই আমাদের সাংগঠনিক অভিভাবক এবং দলের শীর্ষ নেতৃত্ব জাতীয়তাবাদী ছাত্রদলের একটি নতুন কমিটি উপহার দিবেন, যেই কমিটির মাধ্যমে জুলাইয়ের যে চেতনা, বৈষম্যহীন একটি বাংলাদেশের যে চেতনা, এবং 71-এর যে রক্তকে লড়াইয়ের মাধ্যমে আমরা যে স্বাধীনতা এবং যে পতাকা পেয়েছি, সেই তাদের যে লড়াই, তাদের যে চেতনা, আমরা সেগুলোকে ধারণ করব এবং বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ এবং বিশ্বের বুকে একটি আদর্শনীয় একটি রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠা করব। সেই জন্য জাতীয়তাবাদী ছাত্রদলে আমি এমন নেতৃত্ব আশা করি যারা এদেশের আজকের শিশুরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ,
আজকের যারা শিক্ষার্থী তারাই কিন্তু ভবিষ্যতে নেতৃত্ব দিবে, তারাই কিন্তু দেশের সুনাগরিক হিসেবে ভূমিকা পালন করবে। কিন্তু শিক্ষার্থীরা যদি ভবিষ্যতে বখাটেপনায় জড়িত হয়ে যায়, কিংবা শিক্ষার্থীরা যে মব জাস্টিস করে, সেই শিক্ষার্থীকে যারা আইনের শাসনের প্রতি উদ্বুদ্ধ করতে পারবে, শিক্ষার্থীদের সাথে যাদের যোগাযোগ রয়েছে এবং বিগত ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যাদের গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে, তাদের মাধ্যমে যদি কেন্দ্রীয় নেতৃত্ব বাছাই করা হয়, তাহলে আমি মনে করি জাতীয়তাবাদী ছাত্রদল দুর্বার গতিতে তারেক রহমানের যে স্বপ্ন রয়েছে 31 দফা এবং 8 দফা এবং ওনার যে প্ল্যান রয়েছে, সেই প্ল্যান বাংলাদেশে সুন্দর এবং সুচারুরূপে বাস্তবায়ন করতে পারবে। 2001 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের প্রচার এবং গণসংযোগের মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতির হাতে করি। আমি একদম তৃণমূল থেকে তিলে তিলে কিন্তু গড়ে উঠেছি। আমি ওয়ার্ড ছাত্রদল ক্রীড়া সম্পাদক হিসেবে প্রথম আমার জীবনের পদ, এটা ওয়ার্ড ছাত্রদলে আমি ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি তারপরে ঢাকা কলেজে পড়েছি, 111-এর ফখরুদ্দিন মঈনুদ্দিন বিরোধী আন্দোলনে আমি কিন্তু ভূমিকা রেখেছি এবং বিগত 15.5 বছরে আমার মাঠে এবং সব দিক থেকে আমার একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। 2008 সালের ডিসেম্বর মাসের পর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই যে সময়টুকু ফ্যাসিস্ট ভোট চোর নিশিরাতের যে সরকার, এই সরকারের আমলে আমি 6 বার কারান্তরীণ হয়েছি। আমি গুমের শিকার হয়েছি। আল্লাহর অশেষ রহমতে এবং দেশবাসীর ভালোবাসায় আমি এখনো জীবিত রয়েছি। আমি অনেক দিন ডিবি এবং পুলিশের অমানসিক নির্যাতনের শিকার হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগ আমাকে 17 বারের অধিক শারীরিকভাবে নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে। আমি বিগত আন্দোলন করতে গিয়ে প্রায় 2 বছর মতো আমি জেলে ছিলাম। জুলাই আন্দোলন সহ প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা ঢাকা রাজপথে এবং আমার লোকাল এলাকায় আমি যখনই সুযোগ পেয়েছি স্বৈরাচারের বিরুদ্ধে আমি কিন্তু লড়েছি, বজ্র কণ্ঠে আমি আওয়াজ তুলেছি। আমি কিন্তু কখনো ভয় পাইনি কাউকে, আমি একমাত্র আল্লাহকে ভয় পাই। আর আমার প্রতি যদি কোথাও যদি বলেন যে দায়বদ্ধতা, হ্যাঁ আমার দায়বদ্ধতা রয়েছে, আমার বিবেকের কাছে দায়বদ্ধতা রয়েছে, আমার ফ্যামিলির কাছে দায়বদ্ধতা রয়েছে, আমার সমাজের কাছে দায়বদ্ধতা রয়েছে, আমার দেশের কাছে দায়বদ্ধতা রয়েছে। এছাড়া আমি কারো কাছে দায়বদ্ধ না। আমি স্রেফ সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছি, স্বাধীনতার জন্য লড়াই করেছি, মুক্তির জন্য লড়াই করেছি। নেতৃত্বকে আমি একটা দায়িত্ব মনে করি। দেশটার জন্য তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্বে আমি সহযোগী হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলকে ব্র্যান্ড গার্ডের ভূমিকায় সকলের সামনে, জুলাই আন্দোলনে আমরা যেভাবে ছাত্রদল বুক পেতে অসীম যেভাবে লড়েছিল, আমাদের মাগুরা রাব্বি যেমন লড়েছিল, জাতীয়তাবাদী ছাত্রদল আবারও দেশটার জন্য তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে ব্র্যান্ড গার্ডের ভূমিকার সামনে থেকে লড়াই করবে। আমার প্রত্যাশা একটি, এদেশের মানুষ যাতে সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে এবং সকলের সাথে মিলেমিশে ইনক্লুসিভ যে রাজনীতি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার নিজের জীবন দিয়ে আমি সবকিছু আমার নিজের জীবন দিয়ে আসলে আমি ফিল করার চেষ্টা করি। আমি একটি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান থেকে এসেছি। আমি যে স্বপ্ন নিয়ে এসেছিলাম হয়তোবা সেই স্বপ্ন হয়তোবা শতভাগ আমি পূরণ করতে পারিনি। আমার হয়তো স্বপ্ন ছিল আমি দেশকে হয়তো চাকরির মাধ্যমে কিংবা অন্য কোনোভাবে হয়তো বা আমায় সেবা দিব। কিন্তু আমি যদিও তৃণমূল থেকে পলিটিক্স করে এসেছি, আমার সব রাজনীতির মাধ্যমে আমি আজকে না হয় কালকে আমি রাজনীতির মাধ্যমে কি দেশকে আমি সেবা দিতাম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, একটি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান থেকে উঠে আসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চ্যালেঞ্জগুলো তারা ফেস করে, আমি চাই না ইন ফিউচারে, এখন ইতিমধ্যে জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, আমি চাই না জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে ছাত্রলীগ যে কাজায় সাধারণ শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দিত, তাদের কণ্ঠকে রোধ করতো, তাদের স্বাধীনতাকে তারা একদম বধ করতো। আমি চাই না জাতীয়তাবাদী ছাত্রদল কিংবা বাংলাদেশের কোনো শক্তি অদূর ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে কিংবা দূর ভবিষ্যতে সেই ভূমিকায় অবতীর্ণ হোক, এটা আমি কখনোই চাই না।